তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 8-এর অঙ্ক চ্যাপ্টার 11 অর্থাৎ কোষে দেখি 11 পেজ নাম্বার 111। এর আগের ভিডিওতে আমি 1 থেকে তোমাদের একেবারে দেখো 15 পর্যন্ত করে দিয়েছিলাম। এই ভিডিওতে তোমাদের 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার এবং 20 নাম্বার এই অঙ্কগুলোই করব। 16 নম্বরে দেখো বলেছে যে এই বছর নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, অর্থাৎ 100 জনের মধ্যে 85% বলতে বোঝাচ্ছে কি 100 জনে 85 জন বাংলায়, আর 70% বলতে 70 জন অঙ্কে এবং 65% উভয় বিষয় বলতে A+ পেয়েছে, অর্থাৎ 100 জনের মধ্যে কিন্তু 65 জন, এটা কিন্তু পার্সেন্টেজ বোঝায়। তো পেয়েছে। পরীক্ষার্থীদের সংখ্যা যদি 120 জন হয় তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী 1 নম্বরে বলছে উভয় বিষয় A+ পেয়েছে, তারপর 2 নম্বরে দেখো বলেছে শুধুমাত্র শুধুমাত্র বাংলায় A+ পেয়েছে, 3 নম্বর শুধু অঙ্কে A+ পেয়েছে, আর 4 নম্বর উভয় বিষয় A+ পায়নি। অঙ্কটা খুবই সহজ, চলো আমরা করি। দেখো মোট পরীক্ষার্থী কতজন দেওয়া আছে এখানে 120 জন। এই যে দেখো মোট পরীক্ষার্থী 120 জন, চলো এটা লিখে নেই। এই মোট পরীক্ষার্থীর উপরে কিন্তু আমাদের এই পার্সেন্টেজগুলো বের করতে হবে এবং তার উপর বেস করে কিন্তু আমাদের এই সংখ্যাগুলো বের করতে হবে। তো লিখবো মোট পরীক্ষার্থী সমান সমান 120 জন, একদম সোজা অঙ্ক। এরপরে দেখো উভয় বিষয়ে A+ পেয়েছে, লিখবো উভয় বিষয়ে A+ পেয়েছে। এটা সমান সমান দেখো আমাদের কোশ্চেনে 65%-এর কথা বলেছে উভয় বিষয়ে। দেখো এই যে 65% উভয় বিষয়ে কিন্তু A+ পেয়েছে, তার মানে 100 জনে কত 65 জন। তাহলে লিখবো দেখো 100 জনে কত 65 জন, তাহলে 65 জন যে পেলো সেটা কত জনে 100 জনে, তার জন্য আমরা কিন্তু এখানে 100 লিখে দিলাম। আমরা জানি যে 65% মানে তো আমরা এইভাবে লিখতে পারি যে 65 ডিভাইডেড বাই কিন্তু 100, অর্থাৎ এই সোর্স আমরা বলতে পারি যদি 5% বোঝানো হয় তাহলে 5/100 আমরা কিন্তু লিখতে পারি, অর্থাৎ পার্সেন্ট বুঝলে কিন্তু আমরা এটাই লিখবো। ওকে, এবার আমাদের কতজন স্টুডেন্ট আছে 120 জন, তাহলে 120 জনের রেসপেক্টে আমাদের বের করতে হবে, তার জন্য আমরা 120 এখানে লিখে দিলাম। এবার দেখো এখানকার শূন্য কাটলাম। এবার 5 তেরং কত হয় 65, রাইট, আর 5 দুগুণ 10। এবার দেখো এই যে দেখো 6 দুগুণ হচ্ছে কত 12। এবার দেখো 6 তেরং কত হচ্ছে দেখো 3 6 18 আর 6 কে 6 8, অর্থাৎ 78 জন। এই হলো আমাদের একটা উত্তর। তাহলে দেখো কত সহজ ছিল। তাহলে টোটাল স্টুডেন্ট কত 120 জন, তার মধ্যে 65% মানে 100 জনে 65 জন, তাহলে পরে 120 জনে কত হবে, তো 120 জনে দেখো 78 জন হয়ে গেল, একদম সোজা ছিল অঙ্কটা। আচ্ছা, এরপরে চলে আসছি 2 নম্বরে, যে শুধু বাংলায় A+ পেয়েছে কজন। শুধু বাংলায় কিন্তু বলেছে, উভয় বিষয় না, কিন্তু শুধু বাংলায়, তাই না, বাংলায় A+ পেয়েছে। দেখো এই ক্ষেত্রে আমাদের বাংলায় কত পার্সেন্ট এখানে দেওয়া আছে, একবার কোশ্চেনটা দেখে নেই কী আছে এখানে। দেখো বাংলায় 85% দেওয়া আছে, তাই না, আর উভয় বিষয় কত আছে 65, তার মানে বাংলায় কত 85 আর উভয় বিষয় কত 65। তাহলে এই যে দুটো পার্ট রয়েছে, যেহেতু শুধু বলেছে তার জন্য আমাদের কি করতে হবে, এই 85 থেকে কিন্তু এই 65 যেটা আছে সেই পার্সেন্টেজটা কিন্তু বিয়োগ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি হলো এখান থেকে অনলি 20% বেরিয়ে গেল, তাই না। 85 থেকে 65 বিয়োগ করলে 20 থাকছে, আমাদের 20% হচ্ছে। এবার লিখবো যে শুধু বাংলায় A+ পেয়েছে। তো লক্ষ্য করো এই ক্ষেত্রে আমাদের কত 20 জন পাচ্ছে, কত জনে 20 জন পাচ্ছে 100 জনে পাচ্ছে, রাইট। তাহলে 120 জনে কজন হবে, দেখো 20% মানে কি 100 জনে 20 জন, তাহলে 120 জনে কতগুলো হবে। তো আমরা এইভাবে কি করে দেখো শূন্য কাটলাম, এখানে শূন্য কাটলাম, এখানে কাটলাম, তাহলে দেখো এখানে 12 দুগুণে কত হচ্ছে 24 জন। তো নেক্সট কিন্তু আমাদের 24 জন একটা উত্তর বেরিয়ে গেল। চলো এটা আর একটা উত্তর হয়ে গেল। এইবার চলে আসছি নেক্সট পার্টে। দেখো এটা খুব সহজ ছিল, তার মানে আমরা প্রথমত কী করলাম, শুধু যেহেতু বলেছে তাহলে কী করবো 85 থেকে আমাদের 65টা বিয়োগ করলাম, 20 চলে এলো। এইবার 20 জন পায় কততে 100 জনে, তাহলে 120 জনে কতজন পাবে সেটা পাবে 24 জন। এই তো গেল কনসেপ্ট। এবার আসছি 3 নম্বরে, যে শুধু অঙ্কে A+ পেয়েছে। তো লিখবো একই রকমভাবে শুধু অঙ্কে A+ পেয়েছে। দেখো অঙ্কে কিন্তু 70% বলেছে, তাই না, ঠিক আগের মতো যেরকম 85 থেকে আমরা 65 বিয়োগ করেছিলাম, এখন কি করব 70 থেকে আমরা এই 65 কিন্তু বিয়োগ করবো, একদম সেম প্রসেস, একদম সোজা। দেখো 70 মাইনাস 65, এই যে বাইরে পার্সেন্টেজ দিলাম, তাহলে এখান থেকে আমাদের দেখো 70 থেকে 65 বিয়োগ করলে আমাদের শুধুমাত্র 5% বেরোবে। এবার লিখবো শুধু অঙ্কে A+ পেয়েছে।
দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, দেখো 5 জন পাচ্ছে, 5% মানে কি, এই দেখো পার্সেন্টেজ হলে নিচে নিচে কি হবে 100 হবে, লিখে দিলাম। টোটাল স্টুডেন্ট কত 120 জন। এবার প্রথমতই আমরা এই শূন্য কাটবো। এবার দেখো 5 দুগুণে কত হয় 10, 2 হলো। এবার দেখো 6 দুগুণে কত 12, অর্থাৎ উত্তর হবে কিন্তু এই ক্ষেত্রে 6 জন। এটা হয়ে গেল আর একটা উত্তর। ওকে, এরপরে আমাদের 4 নম্বরে কি বলেছে যে উভয় বিষয়ে এ প্লাস পাইনি, মানে এ প্লাস পাইনি এই ক্ষেত্রে বলেছে। তো টোটাল ছাত্র কত 100, কিছুই পাইনি। তাহলে কিছুই পাইনি বলতে প্রথমত আমাদের এই 65 বিয়োগ করতে হবে, তারপর আমাদের যে 20 বেরোয়েছিল সেই 20 এবং লাস্টে 5। কেন, এই দেখো এই যে বিষয়গুলো বেরোলো না, এই যে 20% এটা বিয়োগ করব, তারপরে এই 5% বিয়োগ করব। ওকে, আর তার পাশাপাশি কিন্তু 65টা বিয়োগ করব, বাস। তাহলে লিখবো যে উভয় বিষয়ে এ প্লাস পাইনি এমন পরীক্ষার্থী, তাই না। তাহলে এখান থেকে কী করবো আমরা 100 লিখবো, 100 থেকে আমাদের বিয়োগ করতে হবে কত 65। আচ্ছা 65 বিয়োগ করলাম, তারপরে এখানে দেখো 20% আছে, তো 20% বিয়োগ করব। আর আরেকটা দেখো এখানে 5% আছে, তাই না। তাহলে এখান থেকে আমরা 5%ও বিয়োগ করে দেবো। তাহলে 100 লিখবো, 100 থেকে এই দেখো 65, 20 কত হচ্ছে 75, 85, 85 আর 5 কত হচ্ছে 90, তাই না। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 90। আচ্ছা এটা কি বলো তো, পার্সেন্টেজ আকারে লিখতে হবে, পার্সেন্টেজ চিহ্ন দেবো। একদম সহজ নিয়ম আমি তোমাদের করিয়ে দিচ্ছি, দেখো খুব সহজ লাগবে আর অঙ্কগুলো ভালোও লাগবে, একদম রেডি করে ফেলতে পারবে। তাহলে 100 থেকে 90 বিয়োগ করলে কি হবে, এখানে কিন্তু 10% হয়ে গেল, তাই না। এবার লিখবো যে উভয় বিষয় এ প্লাস পায়নি, একদম সহজভাবে করাই, তাহলে তোমাদের অঙ্ক খুব সহজ লাগবে আর অঙ্কে একটা ভালো রেজাল্টও করতে পারবে। ওকে, দেখো আমরা 10% যে বললাম, এই 10% মানে কি, 10% মানে হলো 100-তে 10, তাই না, তাই তো। আচ্ছা 100 জনে 10 জন, তাহলে 120 জনে কজন হবে, এই দেখো শূন্য, এই শূন্য এই শূন্য কাটলো, তাই না। তাহলে আমাদের শুধুমাত্র 12 জন বেরিয়ে গেল। এই তো গেল আমাদের উত্তর, কমপ্লিট হয়ে গেল। একদম সোজা ছিল কোশ্চেনটা, তাই না। আচ্ছা এবার অঙ্কটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। তোমাদের ক্লাস 8-এর আমি কিন্তু টোটাল সিলেবাস কভার করেছি, তো অবশ্যই প্লেলিস্টে যাও আর অঙ্কগুলো দেখে নাও, দেখো খুব সহজ লাগবে। আচ্ছা নেক্সট পার্ট এটা, ভিডিও পজ করো লেখো, তারপরে আসছি এই পার্ট, ভিডিও পজ করো লেখো, তারপরে আসছি এই পার্টে। ওকে কমপ্লিট, চলে আসছি 17 নম্বর অঙ্কে। 17 নম্বরে দেখো বলেছে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে তারপরে আবার 20% হ্রাস পেল। আচ্ছা তার মানে প্রথমে কি হলো 20% বাড়লো, তাহলে 100 হলে 120 টাকা হবে, আর 100%-এর থেকে 20% কমলে কিন্তু 80 টাকা হয়ে যাবে। অর্থাৎ প্রথমে 20% বাড়ছে, আবার পরে কিন্তু 20% হ্রাস পাওয়া মানে কি কমে গেল। আচ্ছা আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লিখি। তাহলে প্রথমত কি হলো বলো তো, 20% বাড়লো, পরে আবার দেখা গেল 20% কমে গেল। তাহলে এই যে বাড়া কমার মধ্যে দিয়ে অ্যাকচুয়াল তার কি হলো বলো তো, বেতনের কত পার্সেন্ট পরিবর্তন হলো সেটা আমাদের বের করতে বলছে। খুবই সহজভাবে চলো আমরা বুঝে নিই অঙ্কটা। তো প্রথমত লিখতে হবে যে ধরি তার বেতন, তো আমরা জানি না কত, ধরি তার বেতন, হ্যাঁ এটা ধরলাম হচ্ছে কত 100 টাকা, আমরা ধরে নেই। পার্সেন্টেজ যেহেতু বের করতে বলছে, যদি 100 টাকা বেতন হয় না, কিন্তু আমরা এটা ধরে নেব। আমরা যে X% ধরতাম, X% ধরে করলেও হবে। এইবার দেখো বেতন প্রথমে বৃদ্ধি পায় কত 20%, তো লিখবো প্রথমে বেতন বৃদ্ধি পায় কত পার্সেন্ট বলেছে 20%। আচ্ছা 20% লিখলাম, তাহলে পরে বলবো যে তাহলে পরে 20%-এর পর বেতন বৃদ্ধি পেয়ে হবে, অতএব বেতন হবে কখন হবে বলো তো 20% বৃদ্ধির উপর বেস করে। হ্যাঁ তাহলে কি লিখবো 100 টাকা যদি বেতন হয়, 100 টাকায় কত বাড়ে 20 টাকা বাড়ে, তাহলে কত টাকা বাড়ছে 20 টাকা বাড়ছে। আগে ছিল কত 100 টাকা, এখন কত বাড়লো 20 টাকা বাড়লো, তাহলে টোটাল কত হলো 120 টাকা কিন্তু হয়ে গেল। একদম কনসেপ্ট ক্লিয়ার। দেখো 20% বৃদ্ধি বলতে কি, বৃদ্ধি মানে হচ্ছে মনে রাখবা যোগ, আর হ্রাস মানে কি, হ্রাস মানে মনে রাখবা হচ্ছে কি বলো তো বিয়োগ। এবার দেখো লিখবো যে 20% বেতন হ্রাসের পর, হ্যাঁ বেতন হবে, তাহলে কত হবে লক্ষ্য করো, কত টাকা ছিল যদি আমি বলি 100 টাকা, তাহলে 100 টাকার থেকে 20 টাকা বিয়োগ করলে কত হবে 80 টাকা, তাই কি না। তাহলে আমরা কিন্তু এই কনসেপ্টটাই এখানে লিখব। তাহলে কত টাকা ছিল 120 টাকা কিন্তু তার বেতন ছিল, তাই কি না। আচ্ছা এইবার এখানে একটা সুন্দর কনসেপ্ট আমাদের কাজে লাগবে। দেখো 100 টাকাতে যদি 20% হ্রাস হয়, তাহলে আমাদের কি হচ্ছে, দেখো 100 টাকাতে 20 টাকা হ্রাস হলে কত হবে 80 টাকা হবে, তাই কি না বলো। তাহলে আমাদের কিন্তু এখানে হবে কত বলো তো 80 টাকা, ব্যাপারটা দাঁড়াচ্ছে।
আবার তুমি এইভাবে আরেকটা সহজ কনসেপ্ট করতে পারো, দেখো 100 টাকায় বেতন কমে কত 20 টাকা, তাই তো? তাহলে পরে 120 টাকায় কত হবে? তাহলে আমরা কি লিখবো 20 ডিভাইডেড বাই লিখবো কত বলো তো, এখানে লিখবো হচ্ছে 100 গুণ লিখবো কত, এখানে 120। চলো আর একবার এই কনসেপ্টটা মাথার মধ্যে সেট করে নিই। 100 টাকায় বেতন কত কমে 20 টাকা কমে, তাই না? আচ্ছা, তাহলে পরে এখানে 1 টাকায় কত কমবে 20 বাই 100 কমবে, তাই তো? তাহলে 120 টাকায় কত কমবে? তাহলে আমরা লিখবো 20 বাই লিখবো কি বলো তো 100, আর এখানে লিখে দিতে হবে আমাদের 120। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে 120 টাকার উপর বেস করে 120 গুণ লিখবো কত, এখানে 20 ডিভাইডেড বাই লিখবো কত 100। এই গেল কনসেপ্ট। আচ্ছা চলো আর একবার একটু বুঝি আমি। তাহলে কি বললাম আমি, যে 100 টাকায় বেতন কমে কত 20 টাকা, তাহলে 1 টাকায় কত কমবে 20 বাই 100 কমবে, তাই তো? তাহলে 120 টাকায় কত কমবে? তাহলে লিখবো 120 গুণ লিখবো 20 ডিভাইডেড বাই 100, যেটা ঐকিক নিয়মে আমরা ছোটোবেলায় করে আসছি, ব্যাস ওটারই কিন্তু আমরা এখানে হেল্প নিলাম। আচ্ছা তাহলে এই ক্যালকুলেশনটাতে আমরা 0 0 কাটবো, এই 0 এই 0 কাটবো। তাহলে দেখো উপরে থাকছে 120, আর এখানে দেখো 12 দুগুণে কত 24 হচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে আমাদের বিয়োগ করলে কত আসছে, 120 থেকে 24 বিয়োগ করলে এদিকে দেখো 0 থেকে 4 বিয়োগ করলে আসবে 6, তারপরে 12 থেকে 2 বিয়োগ করলে আসবে কত আমাদের 0 অর্থাৎ 10, তার থেকে 1 বিয়োগ করলে আসবে 9, অর্থাৎ 120 থেকে 24 বিয়োগ করলে 96 আসছে, অর্থাৎ এত টাকা হয়ে যাচ্ছে। এইবার ওভারঅল আমাদের কি বলেছে, যে বেতন কত পার্সেন্ট হ্রাস পেল। তো লিখতে হবে যে বেতন হ্রাস পাবে, তো ওভারঅল, তাই না? তো বেতন শতকরা হ্রাস পেল, বেতন হ্রাস পাবে। দেখো আমাদের কত ছিল 120, 120 থেকে কিন্তু প্রথমত 120 ইনক্রিমেন্ট হলো, মানে বেড়ে হয়ে গেল 120, তারপরে কি হলো সেটা কমে টমে আবার 96 টাকা হলো। তাহলে প্রথমত সে বেতন কত পেতো 100 টাকা পেত, এই 100 টাকাটা কিন্তু তার প্রথম বেতন ছিল, বাড়লো কমলো, তাহলে সব কিছু মিলে তাহলে এখন কত হলো, দেখো 100 টাকা ছিল, কিন্তু এখন সে কত পাচ্ছে 96 টাকা পাচ্ছে। তো এই যে এখন যেটা পাচ্ছে সেটা বিয়োগ করে দেবো 96, বাইরে লিখে দেবো পার্সেন্টেজ চিহ্ন, তাহলে আমাদের এখানে বিয়োগ করলে কত আসবে 4%, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন। ওকে, এবার অঙ্কটা ফ্রেশ করে খাতার মধ্যে লিখে ফেলো। ওকে, চলে আসছে নেক্সট পার্টে। এরপরে আমাদের 18 নম্বর অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? তাহলে লিখবো, দেখো ধরি দৈর্ঘ্য যেটা আছে সেই দৈর্ঘ্যটা কত বলছে, যে 15% বৃদ্ধি। তো ধরি দৈর্ঘ্য সমান সমান এক, প্রস্থ সমান সমান কি বলতো ওয়াই ধরে নিলাম। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক্স ওয়াই হবে। এটা কিন্তু প্রথমে ছিল, তাই না? আচ্ছা প্রথমের ঘটনাটা হচ্ছে এটা, আচ্ছা এটা আমরা কিন্তু লিখে নিলাম যে প্রথমে আমাদের এরকম ছিল। এবার বলছে যে দৈর্ঘ্য বলেছে কি, যে 15% হ্রাস করতে বলছে, তাই না? দৈর্ঘ্য 15% হ্রাস না বৃদ্ধি দেখে নিই একবার প্রশ্নে। দেখো এখানে বলছে 15% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, তো লিখবো যে 15% দৈর্ঘ্য বৃদ্ধির পর দৈর্ঘ্য হবে। আচ্ছা আমাদের আগে কত ছিল, আগে ধরো যদি এক্স হয় তাহলে এখন কি হবে, তার 15% বৃদ্ধি। বৃদ্ধি মানে যেন কি যোগ, তাহলে যোগ লিখবো আমরা এক্স লিখবো, এক্সের সাথে যোগ করবে কি, দেখো 15% বৃদ্ধি কার রেসপেক্টে, দৈর্ঘ্যটা কত ছিল, দৈর্ঘ্য ছিল তো এক্স, তাহলে এখানে লিখবো এক্স। এবার পার্সেন্টেজ মানে কি, দেখো 15% যখনই লিখবা এটা উঠাইলে কি হবে, দেখো নিচে কি হয়ে যাবে 15/100 হয়ে যাবে, তো এখানে 100 আমরা লিখে দিলাম। এবার এখানে লক্ষ্য করো 100-র সাথে এক্স গুণ করলে কি হবে 100x প্লাস এখানে হবে 15x ডিভাইডেড বাই হয়ে যাবে এখানে 100, তাহলে কি হবে 115x যোগ করলে পরে নিচে হয়ে যাবে এত, হয়ে গেল এটা। এবার দেখো আমাদের কোশ্চেনে আর একটা পার্ট বললো যে প্রস্থ 15% হ্রাস পায়, তো লিখবো যে প্রস্থ 15% প্রস্থ হ্রাস হবার পর প্রস্থ হবে। তাহলে আমাদের প্রস্থ মানে কি, যেহেতু হ্রাস মানে কি, হ্রাস মানে হচ্ছে কিন্তু বিয়োগ, তাই না? তাহলে ওয়াই লিখবো মাইনাস লিখবো 15% বলছো, তার মানে 15 লিখবো, প্রস্থ কত ছিল ওয়াই ছিল, তাহলে লিখবো যে 15y ডিভাইডেড বাই, এই দেখো এখানে আমরা কিন্তু আমরা ওয়াই লিখে নিয়েছিলাম, তাই না? তাহলে 15y ডিভাইডেড বাই লিখবো 100, এবার 100y মাইনাস লিখবো 15y ডিভাইডেড বাই লিখবো 100, হয়ে গেল। আচ্ছা 100 থেকে যদি 15 বিয়োগ করে আমাদের কত আসবে 85 আসবে, তো লিখে দেবো এখানে 85y ডিভাইডেড বাই 100। তো লিখবো এখন ক্ষেত্রফল হবে, তাহলে ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা দৈর্ঘ্যের মানটা কত আছে আমাদের 115x, তো লিখে দেবো 115x ডিভাইডেড বাই লিখবো 100,
আর প্রস্থ কত 85y, তো লিখে দেবো দেখো 85y ডিভাইডেড বাই 100। এবার আমাদের কাটাকাটি যদি করি তাহলে আমাদের দেখো 100কে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 5 20 100 হচ্ছে, আর 85কে যদি আমি ধরো কততে কাটবো 5 দিয়ে কাটি তাহলে 5 1 5, তারপরে 3 5 মানে 5 7 35 17 হচ্ছে। আর এটাকে যদি আমি 5 দিয়ে এটাকেও কাটি তাহলে 5 কুড়ি 100 হচ্ছে, 5 দিয়ে কাটলে পরে 5 দুগুণ 10, 2 যাচ্ছে 1 5 বলতে 3 বার অর্থাৎ 23। তাহলে আমাদের কি হচ্ছে দেখো 17 আর 23 গুণ করতে হবে। তো 17 23 গুণ করলে আমাদের কত আসছে, দাঁড়াও করে নিই এটা, 391 XY হচ্ছে, আর নিচে 20 আর 20 গুণ করলে 20 20 কত হচ্ছে 400 হয়ে যাচ্ছে। বাস এটা কিন্তু আমাদের নতুনটা বেরোলো, তাই না? এইবার কতটা বৃদ্ধি পেলো হ্রাস পেলো সেটা কিন্তু আমরা বিয়োগ করব। তার মানে কি করব, এই দেখো প্রথমত কত ছিল XY ছিল, তার থেকে আমরা এই পার্টটা বিয়োগ করব। আচ্ছা লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেল বলতে কমে গেল। আচ্ছা কি করে বুঝবো যেটা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? চলো তারও একটা সুন্দর কনসেপ্ট। আগে কি ছিল দেখো, এখন কি হলো 391/400, নিচের সংখ্যাটা যেহেতু এই যে হর সংখ্যাটা বড় আর লবটা হচ্ছে ছোট, যেহেতু লব ছোট হর বড়, তাই আমরা এই ক্ষেত্রে বলবো এটা কি হবে, হ্রাস পাবে। এইভাবে কিন্তু চিনবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো কি বলতো, XY তার থেকে বিয়োগ করব 391 XY ডিভাইডেড বাই লিখবো 400। এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে 400 লিখবো, তাহলে 400 XY লিখবো মাইনাস লিখবো 391 XY। আচ্ছা 400 থেকে 391 বিয়োগ করলে আমাদের কত আসবে, শুধুমাত্র 9 XY ডিভাইডেড বাই হয়ে যাবে 400। এবার আমাদের কি করতে হবে বলো তো, পার্সেন্টেজ বের করতে হবে। একদম সহজ আছে, চলো করে ফেলি। তাহলে পরে লক্ষ্য করো পার্সেন্টেজ বের করবো কীভাবে, দেখো XY এ হ্রাস পায়, XY যখন হয় তখন তাতে হ্রাস পাচ্ছে কত, যে 9 XY ডিভাইডেড বাই 400, এটা হ্রাস পাচ্ছে। তাহলে একে হ্রাস পায় 9 XY ডিভাইডেড বাই লিখবো 400, তাই না? আর এই যে XY আছে এটা নিচে চলে আসবে, হয়ে গেল। এবার পার্সেন্টেজ মানে কি 100, তাহলে 100তে হ্রাস পায় আমাদের কী হবে দেখো 9 XY ইন্টু লিখবো 100 ডিভাইডেড বাই কী লিখবো, এই যে 400 আছে 400 XY লিখে দিলাম। এবার উপর নিচে লক্ষ্য করো আমাদের কিন্তু XY উপর নিচে রয়েছে, তাই না? তাহলে এই XY কাটলো, তাই তো? আচ্ছা আমাদের এখানকার শূন্য কাটলো, তাহলে উপরে শুধুমাত্র কি থাকছে আমাদের 9 থাকছে আর নিচে থাকছে 4। তো এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের দুবার যাচ্ছে 8 হচ্ছে, তাহলে এখানে কত থাকছে দেখো 1 থাকছে, তাই তো? তাহলে আমাদের 2/1/4, অর্থাৎ আমাদের উত্তর আসছে কত 2/1/4%। বাস এটাই কিন্তু সলিউশন। এবার অঙ্কটা ফ্রেশ করে লিখে ফেলো। এই ছিল প্রথম অংশ। কমপ্লিট হয়ে গেল। নেক্সট আসছি 19 নাম্বার। দেখো বলেছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 15 মিটার 10 মিটার এবং 5 মিটার। যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটির 10% বৃদ্ধি করা হয় তবে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত % বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমত কি করব, এই দেখো এর 4 দেওয়ালের প্রথমের যে একটা আমরা ক্ষেত্রফল পাবো ওটা বের করে নেব, এবং পরবর্তীকালে দেখো যে 10% বৃদ্ধি পাওয়ার পরে কত হচ্ছে সেটা বের করে নেব, তারপরে পার্সেন্টেজ বের করে নেব। এই তো গেল অঙ্ক। তাহলে প্রথমেই 4 দেওয়ালের ক্ষেত্রফল সেটা বের করি। তো লিখব যে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল, এটা কিন্তু প্রথমটা। হ্যাঁ, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশন, মানে প্রথম কন্ডিশনে কি ছিল সেটা বের করব। তো 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি হয় বলো তো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তো ওটাই আমরা এখন লিখব যে 2 ইন্টু লিখব দৈর্ঘ্য প্লাস লিখব প্রস্থ ইন্টু লিখব কি বলো তো উচ্চতা। আচ্ছা এই হলো সূত্র। হ্যাঁ, এবার এই সূত্রতে যদি আমরা বসে দিলে 2, আমাদের দৈর্ঘ্যের মান কোশ্চেনে দেওয়া আছে কত 15, লিখে দেবো 15, প্রস্থের মান কত আছে 10, আর উচ্চতার মান কত আছে 5, এটা লিখে দিলাম। এই দেখো কোশ্চেনে আছে 15, 10 আর 5, তাই না? তাহলে এই তিনটা ডিজিট দিয়ে কিন্তু আমরা এখন করব। তাহলে দেখো 15 আর 10 কত হবে 25, তাহলে লিখবো 2 ইন্টু 25, আর এদিকে লিখবো 5, তাই না? এবার দেখো 5 দুগুণে কত 10, আর এখানে আসবে 25, তাহলে 10-এর সাথে 25 বিয়োগ গুণ করলে কত হবে 250। এটা কিন্তু বর্গ এককে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ এখানে লিখবো বর্গ মিটার। হয়ে গেল।
আমাদের স্কোয়ার ইউনিট যেটাকে বলবো। এবার 10% বৃদ্ধির পর দেখো 10% বৃদ্ধির বলতে সবগুলোই কিন্তু 10 আকার 10% আকারে বৃদ্ধি পাবে, অর্থাৎ এই ক্ষেত্রে দৈর্ঘ্য হবে, তো দৈর্ঘ্য আমাদের প্রথমত কত ছিল 15 ছিল, বৃদ্ধি মানে কি যোগ, তাহলে 15-র সাথে কিন্তু আমাদের এই 10% বলেছে, তাহলে 10% লিখবো, যেহেতু পার্সেন্টেজ তাহলে নিচে একটা 100 হয়ে যাবে, তাই না। আচ্ছা বৃদ্ধির জন্য আমরা কি করব যোগ করব, অর্থাৎ ছিল কত 15, তার 15% যদি তার যদি 10% বৃদ্ধি হয় কী করবো আমরা 15 রেসপেক্টে কী করবো 10 গুণ করবো ডিভাইড বাই করবো 100, কেন পার্সেন্টেজটা উঠলে 100 হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে 0 0 কাটছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে দেখো লক্ষ্য করো 15 প্লাস 15 বাই কত হচ্ছে 10, তাহলে দেখো 15 আর 10 গুণ করলে কত হবে 150 হবে, তার সঙ্গে 15 যোগ করব। আচ্ছা কত হলো আমাদের 165/10, এটা হয়ে গেল। একই রকম প্রস্থ হবে, দেখো প্রস্থটা কি হচ্ছে, আমাদের প্রস্থ কত ছিল 10 ছিল, তাই না, এই 10-এর উপর কি বলছে 10% বৃদ্ধি বলতে 10 গুণ 10 ডিভাইডেড বাই করবো 100, ওকে 0 0 0 0 কাটলো, তাহলে আমাদের এখানে শুধুমাত্র কত আসছে 10 প্লাস হবে 1 ইকুয়ালস টু কত হবে আমাদের 11, ওকে। নেক্সট আসবো আমরা উচ্চতাটা হবে, উচ্চতা হবে, তাহলে উচ্চতা আমাদের কত ছিল 5 ছিল, তো তার উপর 10% বৃদ্ধি মানে কি 5 ইন্টু লিখবো 10 ডিভাইডেড বাই লিখবো 100, তাই না, এই শূন্য কাটলো, তাহলে আমাদের দেখো এখানে থাকছে 5 প্লাস কি লিখবো দেখো 5 ডিভাইডেড বাই এখানে লিখবো 10। আচ্ছা এই ক্ষেত্রে লক্ষ্য করো 5 10কে 50 আর 5 ডিভাইডেড বাই লিখবো 10, তাহলে 55 ডিভাইডেড বাই হয়ে গেল 10। এবার লিখবো যে নতুন ক্ষেত্রফল হবে, তো লিখবো নতুন ক্ষেত্রফল হবে, তাহলে এটা আমাদের কি ছিল 2 গুণ ছিল দৈর্ঘ্য প্লাস ছিল প্রস্থ ইন্টু লিখবো কি বলতো উচ্চতা, তো লিখবো এখানে উচ্চতা, ওকে। এবার 2 তো লিখবো, তো দৈর্ঘ্য কত আমাদের বেরোচ্ছে 165 ডিভাইডেড বাই লিখবো 10, আর এখানে প্রস্থ কত বেরোচ্ছে আমাদের 11 বেরোলো, আর উচ্চতা কত আছে 55/10। এবার এই পার্টটা যদি আমরা করি তাহলে আমাদের 2 ইন্টু দেখো 165 আর 10-এর সাথে 11 গুণ করলে কত হবে 110 ডিভাইডেড বাই হবে এখানে 10 গুণ লিখবো 55 ডিভাইডেড বাই 10। আচ্ছা এর পরের পার্ট চলো করে ফেলি আমরা 2 ইন্টু 165 আর এদিকে কী বলেছে 110, তাহলে এখানে হবে 5 আর 6 আর একে কত হবে 7 আর 1 আর একে 2, অর্থাৎ 275 ডিভাইডেড বাই হবে 10 ইন্টু লিখবো 55 বাই লিখবো 10। এবার এটা একটা কাটাকাটি করি, দেখো 5 2 10 ঠিক, আর 5 11 55, তাহলে আমাদের 275 আর এই 11টা যদি গুণ করি তাহলে 275 গুণ লিখবো 11, তাই না, তাহলে 275 তারপরে 275, তাহলে এখানে হচ্ছে আমাদের 5 5 আর এদিকে 7 কত হচ্ছে 12 2, 7 আর 2 কত হচ্ছে 9, আর হাতের একে 10-এর 0 2 আর একে 3, অর্থাৎ এই সংখ্যাটা আমাদের আসছে 3025 ডিভাইডেড বাই নিচে আসবে কত আমাদের 10, তাই না। এবার এই 10 অর্থাৎ ভাগ আকারে যেহেতু আছে তাহলে আমরা কি লিখতে পারি 302.5 এত বর্গ মিটার হয়ে গেল। এইবার আমাদের কতটা বৃদ্ধি পেল সেটা বের করতে হবে, তো লিখবো ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আচ্ছা আমাদের কত ছিল, আমাদের আগে ছিল 250, অর্থাৎ 302.5, তার থেকে আমাদের 250 বিয়োগ করব। এই দেখো প্রথমে কিন্তু আমাদের 250 বেরিয়েছিল, তাই না, এটা বিয়োগ করব, যদি বিয়োগ করি আমাদের কত আসছে রেজাল্টেন্টটা এখানে, তো আসবে প্রথমত 0.5 থাকবে, এদিকে থাকবে কত, এদিকে থাকবে 2 থাকছে আর 5, অর্থাৎ আমাদের আলটিমেটলি 52 থাকছে, আর এদিকে তো কাটা গেল, তার মানে 52.5 এত বর্গমিটার বৃদ্ধি পেল, তাই কিনা। এইবার আমরা চলো পার্সেন্টেজ বের করব, তাহলে লিখতে হবে দেখো 250 এ বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পাচ্ছে 250-এ 52.5, ওকে, তাহলে লিখবো 1 বৃদ্ধি পায় 52.5 ডিভাইড বাই 250, আর পার্সেন্টেজ বলতে 100, তাহলে 100-তে বৃদ্ধি পায় 52.5 ডিভাইড বাই 250 ইন্টু লিখবো 100। এবার এই শূন্য কাটবো। এবার চলো এখানে একটা লাইন ইজি করার জন্য আমরা করব ইন্টু 10 আর 25, আর এই যে দশমিকটা উঠিয়ে দিলাম তাহলে নিচে কত চলে আসবে একটা 10 চলে আসবে, এই শূন্য কাটলাম, তাহলে আমাদের এখানে দেখো 525 ডিভাইড বাই 25 আছে, তাহলে এটা চলো আমরা ফ্রেশলি কাটি, এখানে 25 প্রথমত 5 দিয়ে কাটি, তাহলে 5 5 25 হচ্ছে, আর 5 দিয়ে কাটলে 5 দুগুণ কত 5 1 5, অর্থাৎ প্রথমত একবার যাচ্ছে, তারপরে এখানে কত আসছে 0, তাই তো, তারপরে আসবে কত 5। এবার এটা যদি এটা দিয়ে কাটে তাহলে 5 দুগুণ 10, তারপরে 3 5, তাই না,
না, তারপরে শুধুমাত্র 5 থাকছে, অর্থাৎ 5 একে 5 অর্থাৎ 21 আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 21% হবে অ্যান্সার। অতএব ক্ষেত্রফল কত হবে? 21% বৃদ্ধি পাবে। তো লিখব ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। ব্যাস, এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। এটা প্রথম অংশ, ভিডিও পজ করে লেখো। তারপরে এই অংশ রয়েছে, এরপরে এই পার্ট, ওকে কমপ্লিট। চলো আসছে নেক্সট কোশ্চেন নাম্বার 20। দেখো বলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতার নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতে নাম দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতে নাম দেয়নি হিসাব করে লিখি। কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি। তাহলে প্রথমত কনসেপ্ট দেখো, 5% শিক্ষার্থী তিনটেতেই নাম দেয়। তাহলে কত বলো তো? 5% শিক্ষার্থী তিনটেতেই নাম দিয়েছে। তাহলে পরে এর উপর বেস করে যদি আমরা বের করি, তাহলে টোটাল কত বলেছে এখানে দেখো, 20 জন বলেছে। দেখো 20% শিক্ষার্থী প্রতিযোগিতায় নাম দিয়েছে, তাহলে কতজন নাম দেয়নি? চলো বের করি। তো লিখবো 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দিয়েছে, একদম ভেঙে ভেঙে করব। এবার নেক্সটে শুধুমাত্র 100 মিটার দৌড়ে নাম দিয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যাটা কত হবে বলো তো? এই দেখো 20 থেকে আমরা কি করবো, এই যে 5 যে পার্সেন্টেজ আছে এটা কিন্তু বিয়োগ করে দেব। ওকে, আচ্ছা তাহলে আমাদের এখানে কত আসবে? দেখো আসছে 15% শিক্ষার্থী। আচ্ছা, এমন লেখার কারণ কি? দেখো কোশ্চেনে একটা কন্ডিশন দেওয়া আছে যে কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি, অর্থাৎ যে কোনো একটা বাদ যাবে। তাহলে টোটালটা আমাদের কত? 20% যদি হয়, তার থেকে 5% আমরা বিয়োগ করে কত পেলাম? 15% পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো আর একটা বিষয় আমাদের খেয়াল করার মতো, যে 200 মিটার দৌড়ে একই লিখবো, শুধুমাত্র 200 মিটার যে দৌড় দিচ্ছে, 200 মিটার দৌড়ে নাম দিয়েছে। আচ্ছা, এটা কত হবে? আমাদের টোটাল কত ছিল? 15%, তাই না? এই দেখো কোশ্চেনে 15% আছে, তাহলে এর থেকে আমরা সেম সেই 5%টা বাদ দেবো, কারণ 5% তো নাম, ওটা তো উভয় গেল। তো ওই বিষয়টা আমরা বিয়োগ করবো এখানে, কারণ 5% কিন্তু তিনটে বিষয়ে নাম দিয়েছে। তো 5% সবগুলো থেকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে 15 থেকে 5% কী করবো? বিয়োগ করলাম। তাহলে আমাদের এখানে কত আসছে? 10% চলে এলো, তাই না? এবার লাস্টে যেটা আছে, শুধুমাত্র লং জাম্প যেটা আছে, শুধুমাত্র লং জাম্পে দেখো নাম দিবে এরকম, লং জাম্প পেয়ে নাম দিয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের 10% ছিল লং জাম্প, তার থেকে 5% বিয়োগ করব। আচ্ছা, কোথায় 10%? এই দেখো কোশ্চেনে কিন্তু আমাদের লং জাম্পে দেখো কত পার্সেন্ট বলছে? 10%। এই যে লক্ষ্য করো 10%-এর কথা বলছে। তো 10% থেকে আমরা সেই 5% বিয়োগ করব। তাহলে আমাদের আসছে কত? এখানে শুধুমাত্র 5% এসছে, তাই না? এইবার তিনটি প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি এমন শিক্ষার্থীর সংখ্যা, এর আগে একটা এরকমই আমরা অঙ্ক করেছিলাম। তো সেই ক্ষেত্রে কী করে? আমরা তিনটে বিয়োগ করি, অর্থাৎ 100 লিখবো, 100 থেকে 15 বিয়োগ করব, তারপর 10 বিয়োগ করব, তারপরে 5 বিয়োগ করব। সেটাই কিন্তু কোনোটিতেই নাম দেয়নি। তাহলে তিনটির মধ্যে কোনোটিতেই নাম দেয়নি এমন শিক্ষার্থীর যে পার্সেন্টেজ সেটা বের করব। তাহলে 100 ছিল টোটাল, যদি আমরা ধরে নেই পার্সেন্টেজ হিসাবে, কারণ পার্সেন্টেজ মূলত 100ই ধরা হয়। তার থেকে প্রথমতই আমাদের যে পার্সেন্টেজগুলো এসছে দেখো, লক্ষ্য করে আমাদের কত আসছে? 15 আসছে, 10 আসছে, 5 আসছে, তাই না? তো এই সংখ্যাগুলো, আর ওভারঅল কিন্তু 5%-এর কথা বলা হচ্ছে। তাহলে ওভারঅল 5। তাহলে প্রথমত এই যে দেখো তিনটে পার্সেন্ট যেটা আছে 5, সেটা বিয়োগ করব। তো করলাম 5 বিয়োগ, তারপরে কত আছে এখানে? 15, তারপরে 10, তারপরে 5। তো এটাই লিখবো 15, তারপর লিখবো 10, তারপর লিখবো 5। আচ্ছা, এই টোটালটা যদি আমরা বিয়োগ করি, তাহলে 15 আর 5 20, 20 আর 10 30, 30 আর 5 কত হচ্ছে? 35, অর্থাৎ 35%। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি, আমাদের কত আসছে? বিয়োগ করলে 65, 65% এইটাই আসছে। ওকে, এতজন। এবার বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা লিখবো, মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা এটা কত আছে কোশ্চেনে? চলো দেখে নেই। দেখো এটা কিন্তু 780 জন বলেছে, তাই না? তাহলে এই যে 780 জন, তো এটা লিখবো 780 জন, এতগুলো স্টুডেন্ট রয়েছে। তো এর মধ্যে 65% কত হবে? দেখো 780 জনের মধ্যে 80 জনের 65% সমান সমান কত হবে? দেখো 780 লিখবো, গুণ লিখবো 65%, মানে কি নিচে 100 হয়ে যায়। কীরকম?
যদি ধরো 5% হয় তাহলে কি লিখি 5/100 লিখি, তাই না? যদি A% হয় তাহলে কি লিখি আমরা A/, লিখে দিই 100। এই তো গেল মেন কনসেপ্ট। তাহলে 65% বলতে 65/100, এই শূন্য কাটবো। তারপরে দেখো এটা যদি কাটি তাহলে প্রথমত 5 এবং 65, 5 × 10। এবার 2 দিয়ে যদি 78 কাটি তাহলে আমাদের কত আসছে, 3 বার যাচ্ছে, 1 8 বলতে 9 বার, অর্থাৎ 39 ইন্টু হয়ে যাবে 13। এবার 39কে যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, 3 নং 27 7, 3 3 9 10 11 হয়ে গেল এখানে। তারপরে এদিকে আসবে 9, এদিকে আসবে 3, তাহলে এখানে আসবে 7, 9 এর আগে 10 এর 0, 3 এর আগে 4 আগে 5, অর্থাৎ 507 জন। এই যে 507 জন আছে, এই 507 জন কিন্তু কোনো রকম কোনো প্রতিযোগিতায় কিন্তু নাম দেয়নি, অর্থাৎ 3টি বিষয়ের কোনোটাতে কিন্তু এই যে 507 জন তারা কিন্তু কোনোটাতেই নাম দেয়নি। তো এই গেল অ্যান্সার। ওকে, তো অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লিখে ফেলো ফ্রেশ করে, আর বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করে নিও, তাহলেই হবে। অঙ্কগুলো তো সোজাই আছে, বাস কয়েকবার প্র্যাকটিস করলে দেখবে আরও সহজ মনে হবে। ওকে, নেক্সট পার্ট এটা, তারপরে আসছি। তাহলে কিন্তু আমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। মন দিয়ে প্রিপারেশন করো আর খুব ভালো থেকো।